গতকাল ডেনমার্ক বনাম ফিনল্যান্ডের খেলা চলছিল। হঠাৎ মাঠের মধ্যে দৌড়ানো অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। সংকেত পেয়ে খুব দ্রুত চিকিৎসক দল মাঠে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় যে অবস্থা খুবই গুরুতর। পুরো স্টেডিয়ামে নেমে আসে নীরবতা। এরিকসেনের হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। এটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট। এমন অবস্থায় সবচেয়ে মূল্যবান হয়ে দাঁড়ায় সময়। তখন যুদ্ধ চলে ঘড়ির কাঁটার সাথে। দ্রুত সঠিক চিকিৎসা না পেলে কয়েক মিনিটের মধ্যেই মারা যায় মানুষ। তখন খেলার মাঠেই চিকিৎসকরা শুরু করেন কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর নামের এক জীবন রক্ষাকারী চিকিৎসা। এটা নিয়ে বিস্তারিত একটু পরে বলছি। এই সময়ে এরিকসেনের সতীর্থরা চারপাশ ঘিরে দাঁড়ান একটু আড়াল তৈরি করতে। রুদ্ধশ্বাস উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করেন মাঠে এবং মাঠের বাইরে লক্ষ লক্ষ মানুষ। চিকিৎসা চলতে থাকে 10 মিনিটেরও বেশি সময় ধরে। অবশেষে এরিকসেনের হার্ট আবারও সচল হয়। তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয় পরবর্তী চিকিৎসার জন্য। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে জানা যায় এরিকসেনের অবস্থা স্থিতিশীল হয়েছে। তার বাবা ও স্ত্রীর সঙ্গে কথা বলছেন। সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচে। রেফারি, প্লেয়ার ও চিকিৎসা দল সকলের কাটায় কাটায় সঠিক পদক্ষেপের কারণে একটা সিম্পল ফার্স্ট এইডের মাধ্যমে প্রাণ বেঁচে গেল এরিকসেনের। আমি পুরো ঘটনাটা বিশ্লেষণ করি যাতে আপনার সামনে এমন দুর্ঘটনা ঘটলে জানেন ওই প্লেয়ার আর রেফারির মতো আপনার কি করণীয়। এরিকসেন স্বাভাবিকভাবে দৌড়ে আসছিল। তারপর হঠাৎ করে তার শরীর ছেড়ে দেয়, পায়ে জোর নাই, সামনে নুয়ে আসছেন। এইটুক দেখলেই বোঝা যায় যে সিরিয়াস কোনো একটা সমস্যা হয়েছে। কেন সিরিয়াস বলছি সেটা বুঝিয়ে বলি। আমি একজন এমার্জেন্সি রেজিস্ট্রার। এমন রোগী আমাদের কাছে আসলে আমরা জানার চেষ্টা করি অজ্ঞান হওয়ার আগে রোগীর কেমন লাগছিল। তার কি মাথা ঘোরাচ্ছিল, বমি বমি লাগছিল, মনে হচ্ছিল যে জ্ঞান হারিয়ে ফেলবে, রোগী কি বসেছিল, দাঁড়িয়েছিল, কি করছিল। এগুলো জানলে অজ্ঞান হওয়ার কারণ খুঁজে পেতে সহজ হয়। যদি রোগী বলে সে একদম ভালো ছিল, কোনো ধরনের কোনো খারাপ লাগা ছিল না, হঠাৎ করে আশেপাশের মানুষ দেখলো যে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, তখন প্রথমেই চিন্তা করি গুরুতর কিছু হতে পারে। হার্টের সমস্যার কারণে এমন হয়ে থাকতে পারে। ব্যায়াম করতে করতে বা দৌড়ানোর মাঝে যদি কেউ জ্ঞান হারায়, তখনও আমরা হার্ট নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাই। এখানে আমরা এই দুটো জিনিসই দেখতে পাই। এরিকসেন দৌড়াচ্ছিলেন, তার মাঝখানে হুট করে কোনো ওয়ার্নিং ছাড়াই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। অশনি সংকেত। তবে এরিকসেনের সৌভাগ্য যে এই ঘটনাটা ঘটে পুরো দুনিয়ার চোখের সামনে। একা বাসায় ট্রেডমিলে দৌড়াতে থাকা অবস্থায় এমন হলে পরিণাম অন্যরকম হতে পারত। এরিকসেন পড়ে যাওয়া মাত্রই রেফারি হুইসেল বাজিয়ে খেলা বন্ধ করে দ্রুত চিকিৎসা দলকে আসার আহ্বান জানান। এইটা ছিল প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডাক্তাররা প্রথমে এসে কি করলেন? এমন জরুরি অবস্থায় রোগী দেখার জন্য আমরা একটা বিশেষ সিকোয়েন্স ফলো করি। সংক্ষেপে এটাকে বলা হয় ABCDE। যেই জিনিসটা রোগীকে সবচেয়ে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবে, এই সিকোয়েন্সটা ফলো করলে সবার আগে আমরা সেটার চিকিৎসা করতে পারি। প্রথমেই আমরা দেখি এয়ারওয়ে, অর্থাৎ শ্বাসনালীতে কোনো সমস্যা আছে কিনা। রোগী যদি স্বাভাবিক স্বরে আমার সাথে কথা বলে, তখন আমি ধরে নিই যে শ্বাসনালী ঠিক আছে। না হলে মাথা আর চোয়াল একটা বিশেষ কায়দায় ধরে শ্বাসনালী স্বাভাবিক রাখি। তারপর দেখি ব্রিদিং, অর্থাৎ রোগী স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে কিনা। তারপর চলে আসি রোগীর হার্টবিট ঠিক আছে কিনা, পালস স্বাভাবিক কিনা। আমরা সাধারণত গলার এখানে পালস চেক করি, ঠিক চোয়ালের নিচে এই জায়গাটায় হাত দিলে আপনিও পাবেন। ডাক্তাররা তার মাথার কাছে এই কাজগুলোই করছিলেন। প্রথমে এরিকসেন শ্বাস নিচ্ছিলেন, পালস ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। হার্টবিট বন্ধ হয়ে গেলে মস্তিষ্কে এবং অন্যান্য অঙ্গের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত সঠিক চিকিৎসা না হলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু ঘটে। হার্টবিট কেন বন্ধ হয় সেটা বুঝিয়ে বলি। আমাদের হার্টে একটা ইলেকট্রিক্যাল সিস্টেম আছে যেটা মিনিটে হার্ট কয়বার কিভাবে বিট করবে সেটা ঠিক করে দেয়। এই সিস্টেম যখন ঠিকভাবে কাজ করে, হার্ট ঠিকমতো রক্ত পাম্প করে শরীরের সব জায়গায় পাঠাতে পারে। এই ইলেকট্রিক্যাল সিস্টেমে যখন মারাত্মক গন্ডগোল হয়, হার্টবিট এলোমেলো, দুর্বল বা বন্ধ হয়ে যায়। ফলে হার্ট শরীরে আর রক্ত পাম্প করতে পারে না। এমন একটা কমন অবস্থাকে বলে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ইলেকট্রিক্যাল সিস্টেম এত এলোমেলো হয়ে যায় যে চারপাশ থেকে ফায়ার করতে থাকে। তখন হার্ট পাম্প করার বদলে কাঁপতে থাকে। এই অবস্থায় রোগীকে বাঁচানোর জন্য দ্রুত সিপিআর দিতে হয়। সিপিআর হলো একটা নির্দিষ্ট পদ্ধতিতে বুকের ওপর ঘন ঘন চাপ প্রয়োগ করা। উদ্দেশ্য হলো মস্তিষ্ক আর হার্টের রক্ত চলাচল করানো। দ্রুত করতে পারলে রোগী বেঁচে যাওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেড়ে যায়। এই সময়ে বল প্রয়োগ করে অনেক জোরে চাপ দিতে হয়, মিনিটে 100 থেকে 120 বার। এটা এতটাই পরিশ্রমের কাজ যে একজন মানুষ সাধারণত 1 থেকে 2 মিনিট ঠিকভাবে করতে পারেন। তাই অন্য মানুষকেও পাশ থেকে ডেকে নিতে হয় যাতে কোনো বিরতি ছাড়া সিপিআর চালিয়ে যাওয়া যায়। যাদেরকে সঠিকভাবে সিপিআর দেওয়া হয় তাদের প্রায় 30% পাঁজরের হাড় ভেঙে যায়।
যেহেতু পাঁজরের হাড় ভাঙার চেয়ে জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ, তাই জোর দিতে কোনো কার্পণ্য করা হয় না। জীবন বেঁচে গেলে পাঁজরের হাড় আস্তে আস্তে নিজেই সেরে উঠবে। এবার মাঠের আলোচনায় ফিরে আসি। যখন ডাক্তাররা দেখলেন যে এরিকসনের পালস বন্ধ হয়ে গেছে, তারা সাথে সাথে সিপিআর শুরু করেন। আপনারা হয়তো ফুটেজ দেখেছেন, তবে আমি সেটা এখানে দেখাচ্ছি না। এটা খুবই ট্রমাটিক। যারা এটা দেখেন তারা অনেক সময় ধরে বিচলিত থাকেন, কাঁপতে থাকেন। এই দৃশ্য আর চোখের সামনে থেকে যেতে চায় না। আমরা যখন জরুরি বিভাগে এটা করি, তখন সাধারণত পরিবারের সদস্যদেরকে বাইরে থাকতে বলি। কেউ যদি ভেতরে থাকতে চান, তার সাথে একজন নার্স প্রতি মুহূর্তে বোঝাতে থাকেন কেন কোন কাজটা করা হচ্ছে। সিপিআর করার জন্য ডাক্তার হবার প্রয়োজন নেই। যে কেউ খুব অল্প সময়েই শিখে নিতে পারেন কিভাবে কার্যকর সিপিআর দেয়া যায়। আবার চলেন মাঠে ফিরে যাই। খেয়াল করে দেখেন, ডাক্তাররা তাদের সাথে একটা ব্যাগ নিয়ে এসেছিলেন। এটার মধ্যে ছিল ডিফিব্রিলেটর নামের একটা যন্ত্র। এটার মাধ্যমে রোগীকে ইলেকট্রিক শক দেয়া হয়। ওই যে হার্ট শুধু কাঁপছে, পাম্প করতে পারছে না, ইলেকট্রিক শক দিয়ে হার্টের এলোমেলো কাঁপাকাঁপি মুহূর্তের জন্য বন্ধ করা হয়। হার্ট যদি তখনও ভালো থাকে, হার্টের নিজস্ব ইলেকট্রিক্যাল সিস্টেম আবার স্বাভাবিকভাবে বিট করা শুরু করতে পারে। ডিফিব্রিলেটর ব্যবহার করতে যত মিনিট দেরি হয়, ততই বাঁচার সম্ভাবনা কমতে থাকে। অজ্ঞান হয়ে পড়ার সাথে সাথে সিপিআর আর 3 থেকে 5 মিনিটের মধ্যে ইলেকট্রিক শক দিতে পারলে রোগী বেঁচে যাওয়ার সম্ভাবনা 75% পর্যন্ত বেড়ে যেতে পারে। এই সবগুলো ধাপই এরিকসনের জন্য সময় মতো ঘটেছিল বলে তিনি প্রাণে বেঁচে যান। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার পরের ধাপগুলো সম্পন্ন করার জন্য। বুঝতেই পারছেন ডিফিব্রিলেটর কত জরুরি একটা জিনিস। তাই হাসপাতালের সব কোণাতে এটা তো থাকেই। পাবলিক প্লেসে যেমন স্কুলে, শপিং মলে, হোটেলে এই ডিফিব্রিলেটর বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয়, যাতে প্রয়োজনে দ্রুত ব্যবহার করা যায়। এগুলো যে কেউ ব্যবহার করতে পারে। 2 ধরনের ডিফিব্রিলেটর আছে, অটোমেটিক আর ম্যানুয়াল। পাবলিক প্লেসে অটোমেটিকটা রাখা হয়। এই যন্ত্রটাই ধাপে ধাপে বলে দেয় কিসের পরে কি করতে হবে, আর রোগীর প্রয়োজন না হলে ইলেকট্রিক শক দেয় না। আমার মনে হয় আমাদের দেশেও নীতিমালা করে পাবলিক প্লেসগুলোতে ডিফিব্রিলেটর বসানো উচিত, আর সবাইকে এই বেসিক ফার্স্ট এইড সম্বন্ধে স্কুলেই ট্রেনিং দেওয়া উচিত। তাহলে এরিকসনের প্রাণ বাঁচাতে সঠিক পদক্ষেপগুলো কি কি ছিল? মোট 4টা জিনিস। জরুরি অবস্থা দ্রুত শনাক্ত করা, দ্রুত সিপিআর যেটা আপনি শিখে নিতে পারেন, দ্রুত ইলেকট্রিক শক এবং রোগী ফিরে আসার পরের পরিচর্যা। এই 4টা কাজের প্রথম 3টা জীবন রক্ষাকারী কাজ যে কেউ করতে পারে। আপনি আজকে শিখে নিলে আপনিও পারবেন। আমি চেষ্টা করব সিপিআর কিভাবে করতে হয় তা নিয়ে শীঘ্রই একটা ভিডিও করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই আবার দেখা হবে।